আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস এর সমীকরণ প্রতিষ্ঠা করো। আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ পিবি ইকুয়াল টু হচ্ছে আরটি, আর বাস্তব গ্যাসের সমীকরণ হচ্ছে পি প্লাস এ এন স্কয়ার বাই কত বি, আর হচ্ছে বি মাইনাস এন বি। এটা হচ্ছে বাস্তব গ্যাসের সমীকরণ। আর আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে পিবি ইকুয়াল টু আরটি। তাহলে বাস্তব গ্যাসের জন্য আমরা ভ্যান ডার ওয়ালস এর সমীকরণটা প্রতিষ্ঠা করবো, এই যে এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস এর সমীকরণ। তাহলে দেখো, আমরা জানি যে আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে পিবি আরটি, কিন্তু বাস্তব গ্যাস সেই আদর্শ গ্যাসের থেকে বিচ্যুতির কারণ, অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণের সংশোধনের জন্য ভ্যান ডার ওয়ালস দুটি সমীকরণ প্রতিষ্ঠা করেন বা তিনি দুটি প্রস্তাব রাখেন। প্রস্তাব দুটি হচ্ছে কি, একটা হচ্ছে অনুসময়ের নির্দিষ্ট আকার আছে, আরেকটা হচ্ছে অনুসময়ের মধ্যে পারস্পরিক আকর্ষণ বিদ্যমান। তাহলে এই দুটি সংশোধনের মাধ্যমেই কি আমরা বলতে পারবো আদর্শ গ্যাস সমীকরণ কেন বাস্তব গ্যাস সমীকরণ থেকে বিচ্যুতি ঘটছে। তাহলে একটা হচ্ছে আয়তন সংশোধন, আরেকটা হচ্ছে চাপ সংশোধন। তাহলে আমরা এই দুইটা সমীকরণের সংশোধনের মাধ্যমে আমরা ভ্যান ডার ওয়ালস এর সমীকরণটা প্রতিষ্ঠা করব। তাহলে কি বললাম, আমরা জানি যে আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু আরটি হতে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ সংশোধনের জন্য ভ্যান ডার ওয়ালস কি বলছি, দুটি প্রস্তাব রাখেন। সংশোধনের জন্য ভ্যান ডার ওয়ালস প্রস্তাব করেন। এক নাম্বার হচ্ছে কি, অনুসময়ের নির্দিষ্ট আকার আছে এবং এরা জ্যামিতিক বিন্দু নয়। কি বলছে যে অনুসময়ের নির্দিষ্ট আকার আছে এবং এরা জ্যামিতিক বিন্দু নয়। আর আরেকটা উনি কি বলছে যে অনুসময়ের মধ্যে পারস্পরিক আকর্ষণ বিদ্যমান। অনুসমূহের মধ্যে পারস্পরিক আকর্ষণ বিদ্যমান। এই দুটি সংশোধনী সম্পর্কে এখন আমরা আলোচনা করব। একটা হচ্ছে আয়তন সংশোধন, আর একটা হচ্ছে চাপ সংশোধন। তাহলে দেখো, কি লিখতে পারবো, নিম্নে এই দুটি সংশোধনী সম্পর্কে আলোচনা করা হলো। তাহলে আমরা প্রথম দেখব কি আয়তন সংশোধন। তাহলে এটা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখব। আয়তন সংশোধন। এখানে এক্স, এখানে
ওয়াই, এখানে একটা অণু হচ্ছে এম, এখানে একটা অণু হচ্ছে এন। তাহলে দেখো আমরা গ্যাসের গতিতত্ত্ব হতে কি জানি, যে গ্যাসের গতিতত্ত্বের মধ্যে অণুসমূহের আয়তন কিন্তু অতি ক্ষুদ্র বলা হয়েছে, যে গ্যাসের অণুগুলোর আয়তন হচ্ছে অতি ক্ষুদ্র, এজন্য এগুলাকে কি কাউন্ট করে নাই, বলছে এগুলো অগ্রাহ্য করা হয়েছে, এই কথাটা বলছে। আমরা এখানে কি করছি, যে ভি আয়তনের একটি পাত্র নিলাম, যেখানে কি এই দুই প্রান্তে সমান্তরাল এই দেয়ালের দুই প্রান্ত হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। এই এক্স দেয়ালে যদি কোনো একটি অণু ধাক্কা খেয়ে যদি এই ওয়াই দেয়ালে পুনরায় ধাক্কা খায়, সেই ক্ষেত্রে কি হবে, দেখো অণুটি যে দূরত্বটা অতিক্রম করবে, অণুটি যে দূরত্ব অতিক্রম করবে তা এই দুই দেয়ালের, মানে এই দেয়াল আর এই দেয়াল, এই দুই দেয়ালের মধ্যবর্তী দূরত্ব অপেক্ষা কি কম হবে। কেন কম হবে, কারণ এই অণু দুটোর মধ্যে কি এদের নির্দিষ্ট একটা আয়তন আছে, এই অণুগুলোর নির্দিষ্ট একটা আয়তন আছে। কি বললাম, এই এক্স দেয়ালে একটি অণু যদি ধাক্কা খেয়ে পুনরায় যদি ওয়াই দেয়ালে কি ধাক্কা খায়, সেই ক্ষেত্রে এদের মধ্যে যে দূরত্বটা তারা অতিক্রম করবে তা এই দুই দেয়ালের মধ্যবর্তী দূরত্ব অপেক্ষা কি কম হবে, কারণ তাদের মধ্যে কি একটা আয়তন আছে, এই অণুগুলোর নিজস্ব কি একটা আয়তন আছে, তাহলে সেটা তাদের দূরত্ব থেকেও কি কম হবে, তাদের দূরত্ব থেকে মধ্যবর্তী যে দূরত্ব সেই দূরত্ব অপেক্ষা কি কম হবে। তাহলে দেখো আমরা ধরবো যে একটা অণুর যদি আয়তন, নিজস্ব একটা অণুর আয়তন যদি বি হয়, নিজস্ব একটা অণুর আয়তন যদি বি হয়, আর এই পুরাটা পাত্রের আয়তন যদি এই ভি হয়, তাহলে দেখো তো অণু একটা নিজস্ব আয়তনই হচ্ছে বি, তাহলে সে কতটুকু স্থানের ভিতর ছোটাছুটি করতে পারবে, পুরাটা পাত্রের আয়তন থেকে তার নিজের আয়তনটা যদি বিয়োগ করা হয়, তাহলে বাকিটুক জায়গার মধ্যে কি এই অণুগুলোর কি ছোটাছুটি করতে পারবে। তাহলে এই আদর্শ গ্যাস হতে হলে আমাদের কি করতে হবে, আয়তন ভি না হয়ে আয়তন হতে হবে কি ভি মাইনাস ভি, আয়তন আমাদের এটা হতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটাই আমরা কি এখানে সাজিয়ে লিখবো, কি বলবো, যে গ্যাসের গতিতত্ত্ব হতে অণুসমূহের আয়তন অতি ক্ষুদ্র বলে অগ্রাহ্য করা হয়েছে। দড়ি এ হচ্ছে বি আয়তনের একটি কি পাত্র, যেটা কি এটা হচ্ছে সমান্তরাল দেয়াল এক্স এবং ওয়াই। একটি অণু যদি এক্স দেয়ালে ধাক্কা খেয়ে যদি পুনরায় ওয়াই দেয়ালে ধাক্কা খায়, তাহলে তাদের মধ্যে যে দূরত্বটা তা হচ্ছে কি এই দুই দেয়ালের মধ্যবর্তী দূরত্ব অপেক্ষা কি কম হবে। তাহলে কি বলছি, দড়ি ভি আয়তনের কোনো আবদ্ধ স্থানের দুই সমান্তরাল দেয়াল এক্স ও ওয়াই, কি বলছি, এক্স দেয়ালে কোনো অণু ধাক্কা খেয়ে পুনরায় ওয়াই দেয়ালে ধাক্কা দেবার ফলে অণুটি যে দূরত্ব অতিক্রম করে, অণুটি যে দূরত্ব অতিক্রম করে তা ওই দেয়ালের মধ্যবর্তী দূরত্ব অপেক্ষা কম হবে। দেখো একটা জিনিস, যদি এ হচ্ছে একটা দেয়াল, তাহলে এই দেয়ালে যদি চিন্তা করি, এটা যদি তুমি এই দেয়ালে ধাক্কা দিতে যাও, তোমাকে যদি পিছন থেকে যদি কেউ টেনে ধরে রাখে, তাহলে তুমি ওই অনুযায়ী কি এই দেয়ালে ধাক্কা দিতে পারবে,
পারবে না, আগের তুলনায় কি এখানে ধাক্কাটা কি কম হবে। এখানে এই কথাটাই বুঝিয়েছে যে কি ওয়াই যদি এক্স দেয়ালে ধাক্কা খেয়ে পুনরায় আবার ওয়াই দেয়ালে ধাক্কা খায়, তাদের মধ্যে যে দূরত্বটা আছে তা কি হবে, তখন এই দেয়াল দুটির দূরত্ব অপেক্ষা কি হবে, কম হবে। কারণ কি তোমাকে যদি কেউ একজন পিছনের দিকে টান দিয়ে ধরে রাখে, তাহলে কি তুমি ওই অনুযায়ী কি ধাক্কাটা দিতে পারবে, ধাক্কা আগে থেকে কি কম দেওয়া হবে। তাহলে এখানে কি, কারণ অণুগুলোর নিজস্ব কি একটা আয়তন আছে সেই কারণে, তাহলে তা ওই দেয়ালের মধ্যবর্তী দূরত্ব অপেক্ষা কি কম হবে। কারণ অণুগুলোর নির্দিষ্ট আয়তন আছে, আয়তন আছে। তাহলে দেখো আমরা অণুগুলোর বিচরণের স্থান পাত্রের আয়তনের তুলনায় কি তাহলে ছোট হবে। কিভাবে ছোট হবে বললাম, কারণ আমরা বললাম যে অণুটা যদি এই দেয়ালে ধাক্কা খেয়ে যদি এই দেয়ালে ধাক্কা খায়, তাহলে তাদের কি দূরত্বটাকে আগে থেকে কম হয়ে যাবে, কারণ তাদের নিজস্ব একটা আয়তন আছে। তাহলে অণুটা যেই স্থান ধরে যেন অণুটা ছোটাছুটি করতেছে বা তার বিচরণ স্থান, সেটা কি হবে, পাত্রের আয়তনের তুলনায় কি ছোট হবে। কারণ এই হচ্ছে পুরোটা পাত্র, অণুটা ধরো এখানে আছে, অণুটা এখানে আছে, তাহলে এই স্থান বাদ দিয়ে এই বাকি স্থানের মধ্যে কি অণুটা ছোটাছুটি করতে পারবে। তাহলে আমরা কি বলতে পারি যে অণুটির বিচরণের স্থান কি তার পাত্রের আয়তনের তুলনায় কি কম হবে। তাহলে অণুটির আয়তন ধরলাম আমরা ভি, আর পাত্রের আয়তন হচ্ছে এই ভি। তাহলে কি হবে, অণুটি কতটুকু জায়গা ধরে বিচরণ করতে পারবে, ভি মাইনাস ভি, কারণ তার নিজস্ব আয়তনটা পাত্রের আয়তন থেকে বাদ দিলে বাকি যতটুকু জায়গা আছে সেই জায়গার মধ্যে কি অণুটার বিচরণ স্থান। তাহলে আমরা বলতে পারি সুতরাং অণুগুলোর বিচরণের স্থান পাত্রের আয়তনের তুলনায় ছোট হবে। তাহলে আমরা এখন অণুর নিজস্ব আয়তনকে কি বললাম, ভি ধরবো। তাহলে বলতে পারি কি যে অণুর নিজস্ব আয়তন বি। তাহলে আদর্শ গ্যাস হতে হলে তাকে কি করতে হবে, তাকে পাত্রের আয়তন থেকে তার নিজস্ব আয়তন বাদ দিলে সে কি বাকিটুক জায়গা ধরে কি বললাম তার বিচরণ স্থান। তাহলে আদর্শ গ্যাস হতে হলে আয়তনটা কি ভি না হয়ে হতে হবে কি ভি মাইনাস ভি। তাহলে আমরা এই লাইনটা লিখতে পারবো যে আদর্শ গ্যাস হতে গেলে আয়তন ভি না হয়ে হতে হবে ভি মাইনাস ভি, এটা হতে হবে। এটা হচ্ছে আয়তন সংশোধন। এখন দেখবো আমরা চাপ সংশোধন। এটা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখব। ধরলাম মাঝখান বরাবর এখানে একটা অণু আছে, আর এটা হচ্ছে এইখানে। এটা হচ্ছে এম আর এটা হচ্ছে এন। তাহলে দেখো আমরা ধরতে পারবো যেখানে গ্যাস ভর্তি একটা ভি আয়তনের পাত্র আছে, এই পাত্রের এই মাঝামাঝি স্থানে এই যে এই এম অণুটি মাঝামাঝি স্থানে রয়েছে, আর এই এনটা হচ্ছে কি এই দেয়াল বা এই পাত্রের কি দেয়ালের পাশে। তাহলে আমরা ধরবো কি যে এখানে এই এম অণুটি কি আছে মাঝামাঝি, পাত্রের মাঝামাঝি অবস্থানে কি এই এম অণুটি আছে। তাহলে দেখো এই অণুটাকে কি এই দিকের অণুটাও আকর্ষণ করবে, এই দিকের অণুটা আকর্ষণ করবে, এই দিকের অণুটাও আকর্ষণ করবে, মানে সব দিক দিয়ে কি তাকে চতুর্দিক দিয়ে তাকে অন্য অণুগুলো কি আকর্ষণ করতে পারবে।
তাহলে সে চতুর্দিকে সমভাবে কি আকর্ষিত হবে। তাহলে এর উপর কোনো নিটবল ক্রিয়া করবে না, মানে এদিকেও হবে এদিকেও সব দিকে, তাহলে এর উপর নিট বল কত, শূন্য হবে। কিন্তু এইদিকে যদি লক্ষ্য করো, এটা কি, এটা হচ্ছে পাত্রের দেয়ালের কি খুব নিকটে, এটা হচ্ছে পাত্রের দেয়ালের খুব নিকটে হচ্ছে কি এন অণুটি। তাহলে এই অণুটি কি, এই অণুটাকে শুধুমাত্র এই পাত্রের ভিতরের এই অণুগুলোই কি আকর্ষণ করতে পারবে, এদিকে এদিকে শুধু আকর্ষণ করতে পারবে। তার মানে সে শুধু পাত্রের ভিতরের অণুগুলোর ধারাই কি আকর্ষিত হবে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, এখানে অণুটার উপর কি কেন্দ্রাভিমুখী একটি নিটবল ক্রিয়াশীল হবে। কোথায়, পাত্রের দিকে। এই পাত্রের দিকে একটি কেন্দ্রাভিমুখী নিটবল ক্রিয়াশীল হবে। এখানে নিটবল হচ্ছে শূন্য, আর এখানে হচ্ছে কি একটি নিটবল থাকবে। আমরা এই কথাটুকু প্রথম বর্ণনায় লিখি। গ্যাস ভর্তি ভি আয়তনের একটি পাত্র বিবেচনা করি। কি বললাম, ধরি পাত্রের মাঝামাঝি অঞ্চলে কি এই এম অণুটি রয়েছে। ধরি পাত্রের মাঝামাঝি অঞ্চলে একটি গ্যাস অণু এম রয়েছে। তাহলে কি বললাম, এই অণুটিকে চতুর্দিক দিয়ে কি সমভাবে আকর্ষিত হচ্ছে, মানে এদিকের অণু তাকে আকর্ষণ করতেছে, এদিকের অণু ধারকে আকর্ষিত হচ্ছে। তার মানে এখানে নিট বলটা কি হবে, শূন্য হবে। অণুটি চতুর্দিক হতে সমভাবে আকর্ষিত হবে এবং এর উপর কোনো নিটবল ক্রিয়া করবে না, মানে নিটবল হচ্ছে কি শূন্য, কোনো নিটবল ক্রিয়া করবে না। আর এটা কি বললাম, এটা হচ্ছে পাত্রের দেয়ালের খুব কি নিকটে, এই অণুটি হচ্ছে পাত্রের দেয়ালের খুব নিকটে। তাহলে এর মধ্যে এই এন অণুটি দেয়ালে যদি ধাক্কা দেয় সেই ক্ষেত্রে কি হবে, এই এন অণুটি হচ্ছে দেয়ালের খুবই কি নিকটে, এই অণুটি যদি এই দেয়ালে ধাক্কা দেয় সেই ক্ষেত্রে কি হবে, দেয়ালের নিকটস্থ অণু এনটি শুধুমাত্র কি এই পিছনের অণুগুলো দ্বারা কি আকর্ষিত হবে। কেন অণুগুলো দ্বারা আকর্ষিত হবে, কারণ এদিকে কি অন্যান্য অণুগুলো কি পাত্রের এদিকে আছে, এটা তো হচ্ছে দেয়াল, তার মানে এদিকে তো আর কোনো অণু নেই, সেক্ষেত্রে সেই ভিতরের অণুগুলো দ্বারা কি শুধুমাত্র আকর্ষিত হবে। তাহলে এখানে কি, এখানে নিটবল কি ক্রিয়াশীল হবে, নিটবল ক্রিয়াশীল হবে। তাহলে কি বললাম, কিন্তু পাত্রের দেয়ালের নিকটস্থ অণু এন যেটি দেয়ালে ধাক্কা দিচ্ছে সেটি শুধুমাত্র পেছনের অণুসমূহ কর্তৃক আকর্ষিত হবে, আকর্ষিত হবে। তাই অণুটির উপর কি হবে, শুধুমাত্র পাত্রের কেন্দ্রাভিমুখে একটি নিটবল ক্রিয়াশীল হবে, মানে এদিকে কোনো নিটবল থাকবে না, শুধুমাত্র পাত্রের ভেতরের দিকে একটি নিটবল ক্রিয়াশীল হবে। তাহলে আমরা বলতে পারি তাই অণুটির উপর পাত্রের কেন্দ্রাভিমুখী
নিটবল ক্রিয়াশীল। দেখো তাহলে অণুটির উপর পাত্রের কেন্দ্রাভিমুখী নিটবল ক্রিয়াশীল হবে। এখানে নিটবল থাকবে আর এখানে নিটবলটা কি শূন্য থাকবে। তাহলে দেখো যদি কোনো আন্তঃআণবিক আকর্ষণ অগ্রাহ্য করি তাহলে এই ভরবেগ দেয়ালে অণুটি যে ভরবেগে দেয়ালে ধাক্কা দিত, যদি আমরা ধরি যে এখানে কোনো আন্তঃআণবিক আকর্ষণ নেই, ধরলাম আমরা এখানে কোনো আন্তঃআণবিক আকর্ষণ নেই, তাহলে অণুগুলো যেই ভরবেগে দেয়ালের মধ্যে ধাক্কা দিতে পারতো, যদি আন্তঃআণবিক আকর্ষণ থাকে তাহলে সেই ধাক্কাটা কি কম হবে না? তাহলে এখানে সেই ভরবেগটাও কি কম হবে। এই অণুটা এদিকে দেয়ালে যেই ভরবেগে ধাক্কা দিতে পারবে, মানে তার মধ্যে যদি কোনো আন্তঃআণবিক আকর্ষণ না থাকে, এদিকের কোন অণুটা যদি তাকে আকর্ষণ না করে তাহলে অণুটা কি খুব তাড়াতাড়ি কি দেয়ালে কি ধাক্কা দিতে পারবে? তার মানে সেই ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ নেই সেটা বললাম। আর যদি আন্তঃআণবিক আকর্ষণ থাকে তাহলে অণুটি যদি এই দেয়ালে ধাক্কা দিতে যায় তাহলে ধাক্কাজনিত ভরবেগ সেই ক্ষেত্রে কি কম হবে, ধাক্কাজনিত ভরবেগ কম হবে, কারণ এদিকে কিন্তু অন্য অণুগুলো কি তাদের আকর্ষণ করতেছে, তাহলে সেই আগের মতো কি সেখানে ধাক্কাটা দিতে পারবে না, তাহলে ধাক্কাজনিত ভরবেগ সেক্ষেত্রে কি কম হবে। তাহলে দেখো তাহলে পাত্রের প্রকৃত পক্ষে যে চাপটা থাকবে, যে চাপটা ক্রিয়াশীল হবে তা কি আদর্শ চাপ অপেক্ষা কি কম হবে, তা আদর্শ চাপ অপেক্ষা কি কম হবে। কেন কম হবে? কারণ তখন আমরা কি বললাম, আন্তঃআণবিক আকর্ষণ বল না থাকলে যে অনুযায়ী ধাক্কা দিতে পারতো, আন্তঃআণবিক আকর্ষণ বল থাকলে ধাক্কাটা কি আরো কম হবে। তাহলে ধাক্কা যদি কম হয় তাহলে ভরবেগটা কি কম হবে। তাহলে কি বললাম যে আগে যে পরিমাণে চাপটা ছিল তাহলে সেই চাপটা কি এখন কি কম হবে না? আগে যে পরিমাণে চাপটা দিতে পারতো সেই চাপটা কি এখন কম হবে, মানে আদর্শ চাপ অপেক্ষা কি প্রকৃত চাপটা কম হবে। আশা করি বুঝতে পেরেছো। আন্তঃআণবিক আকর্ষণ বল থাকার কারণে চাপটা কি এখন কম হবে, আর আন্তঃআণবিক আকর্ষণ বল না থাকলে সেই ক্ষেত্রে চাপটা কি বেশি হবে। তাহলে বলতে পারি যে ফলে আন্তঃআণবিক আকর্ষণ অগ্রাহ্য করলে অণুটি যে ভরবেগে দেয়ালে ধাক্কা দিত আন্তঃআণবিক আকর্ষণ থাকলে ধাক্কাজনিত ভরবেগ কম হবে। মানে তাদের মধ্যে যদি কোনো আন্তঃআণবিক আকর্ষণ না থাকতো সেই ক্ষেত্রে ভরবেগ দেয়ালে ধাক্কা দিলে সেই ভরবেগটা যা হতো, আর আন্তঃআণবিক আকর্ষণ থাকলে ধাক্কাজনিত ভরবেগটা কি তার থেকে কি কম হবে, কারণ তাদের অণুগুলোর মধ্যে কি একটা আকর্ষণ আছে। তাহলে এই অণুগুলো যদি তাদের আকর্ষণ মানে তাকে টেনে ধরে রাখে তাহলে সেই অনুযায়ী কি সে ধাক্কাটা কি দিতে পারবে না, তাহলে সেই ক্ষেত্রে তার ধাক্কাজনিত ভরবেগটা কি কম হবে। তাহলে আমরা বলতে পারি না পাত্রের উপর, অতএব পাত্রের উপর প্রকৃতপক্ষে যে চাপ ক্রিয়াশীল হয় তা আদর্শ চাপ অপেক্ষা কম হবে। তাহলে যেহেতু ভরবেগটা কম হবে তাহলে সেই ক্ষেত্রে চাপটাও কি কম হবে। তাহলে প্রকৃতপক্ষে যে চাপটা ক্রিয়াশীল হবে তা আদর্শ চাপ অপেক্ষা কি কম হবে। আদর্শ চাপের ক্ষেত্রে যা ছিল তা থেকে প্রকৃত চাপের ক্ষেত্রে চাপটা কি কম হবে। এখন আমরা দেখব চাপের সংশোধন দুটি বিষয়ের উপরে নির্ভর করে। চাপের সংশোধন নির্ভর করে প্রতি সেকেন্ডে
এই পাত্রের দেয়ালের প্রতি একক ক্ষেত্রের উপর আঘাতকৃত অণুর সংখ্যার উপর। কি বলছে? চাপের সংশোধন নির্ভর করে পাত্রের দেয়ালে প্রতি সেকেন্ডে প্রতি একক ক্ষেত্রের উপর আঘাতকৃত অণুর সংখ্যার উপর আরেকটি হচ্ছে নির্দিষ্ট আয়তনে উপস্থিত অণুর সংখ্যার উপর। একটি হচ্ছে নির্দিষ্ট আয়তনে উপস্থিত অণুর সংখ্যার উপর, নির্দিষ্ট আয়তনে উপস্থিত অণুর সংখ্যার উপর। আর এই দুটি বিষয় নির্ভর করবে কি? তাদের ঘনত্বের উপর। এই 1 নম্বর এই 2 নম্বর পয়েন্ট, এই দুটি বিষয় নির্ভর করবে তাদের ঘনত্বের উপর। তাহলে আমরা যে চাপ হ্রাস হয়েছে, মানে চাপ যে আদর্শ, প্রকৃতপক্ষে যে চাপ তা আদর্শ চাপ অপেক্ষা কি কম, তাহলে এই হ্রাস হচ্ছে যে এই চাপটা যে হ্রাস ঘটছে সেটা আমরা এবার বের করব। তাহলে কি বলছি? যে অর্থাৎ দুটি বিষয় নির্ভর করে গ্যাসের ঘনত্বের উপর। তাহলে আমরা কি করতে পারি? চাপ হ্রাস এটার হচ্ছে সমানুপাতিক হচ্ছে গ্যাসের ঘনত্ব আর হচ্ছে 1/v², আয়তনের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো, তার উপর আমরা এখানে স্কয়ার আর এখানে স্কয়ার দিব। কেন আমরা স্কয়ারটা দিব? এটা তোমরা এইভাবে মনে রাখতে পারো যে এই আকর্ষণ বিকর্ষণ এটা কি হয়? দুটি অণুর মধ্যে হয় আকর্ষণ বিকর্ষণ, সেই ক্ষেত্রে এখানে 2 ব্যবহার করা হয়েছে। তোমরা চাইলে এটা মুখস্থ রাখতে পারো অথবা তোমরা এইভাবেও মনে রাখতে পারো, যতটা চেষ্টা করছি বোঝানোর জন্য। দেখো, তোমরা এটা বলবা যে আকর্ষণ বিকর্ষণ এটি কি হয়? দুটি অণুর মধ্যেই তো আকর্ষণ, দুটি অণুর মধ্যে কি বিকর্ষণ হয়, সেই হিসেবে তোমরা এখানে স্কয়ারটা ব্যবহার করবে। তাহলে চাপ হ্রাস হচ্ছে গ্যাসের ঘনত্বের বর্গ আর হচ্ছে আয়তনের কি বর্গের কি ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এই চাপ হ্রাসকে যদি আমরা পি প্রাইম দ্বারা প্রকাশ করি আর হচ্ছে সমানুপাতিক চিহ্ন উঠালে কি একটি সমানুপাতিক ধ্রুবক বা ভ্যান ডার ওয়ালস ধ্রুবক দিতে হয়, সেইটাই হচ্ছে কি এখানে এ, আর এখানে হচ্ছে কি v²। আমাদের গ্যাসের ঘনত্ব এটা প্রয়োজন না, আমরা এটার সাথে শুধু এটার সম্পর্কটা বের করলাম। তাহলে পি প্রাইম ইকুয়াল টু হচ্ছে কি a/b²। তাহলে আমাদের প্রকৃত চাপ কি হবে? দেখো তো আমাদের প্রকৃত চাপ কি হবে। বলছে প্রকৃতপক্ষে যে চাপ ক্রিয়াশীল হয় তা আদর্শ চাপ অপেক্ষা কি কম। তাহলে আদর্শ চাপ অপেক্ষা প্রকৃত হচ্ছে কি কম, প্রকৃত কম। তাহলে আমরা যদি আদর্শ গ্যাসের সমীকরণ থেকে বিচ্যুতি ঘটছে কেন, আমরা তো সেটাই দেখাচ্ছি। তাহলে আদর্শ গ্যাসের সমীকরণ হতে হলে কি যেই চাপটুকু কম আছে সেই চাপটা যদি আমরা যোগ করি তাহলে কি আমরা আদর্শ গ্যাসের সমীকরণের মতো কি এই সমীকরণটাকে আনতে পারবো। মানে এখানে আমরা প্রকৃত যে চাপটা আছে সেই প্রকৃত চাপটা আমরা কিভাবে বের করব? প্রকৃত চাপটা আদর্শ চাপ অপেক্ষা কি কম বলছি, তাহলে প্রকৃত চাপের সাথে যে চাপটুকু কম সেটা যদি আমরা যোগ করি তাহলে কি আমাদের এই আদর্শ চাপের সমান হবে। আমরা বলছি প্রকৃত চাপ যে প্রকৃতপক্ষে যে চাপ ক্রিয়াশীল হয় তা আদর্শ চাপ অপেক্ষা কম। তাহলে যে চাপটা কম সেই চাপটাই যদি আমরা প্রকৃত চাপের সাথে যোগ করি তাহলে কি আমাদের আদর্শ চাপের সমান হবে। যেহেতু আদর্শ চাপ থেকে কি কম আছে, কতটুকু কম আছে সেটাই যদি আমরা যোগ করি তাহলে কি হয়ে যাবে। তাহলে কম আছে কতটুকু? এতটুকু হচ্ছে চাপ হ্রাস। এটা যদি আমরা প্রকৃত চাপের সাথে যোগ করি তাহলে আমরা কি আদর্শ চাপের কি সমান পাবো। তাহলে গ্যাসের
প্রকৃত চাপ হচ্ছে পি, চাপের সাথে কি বললাম আমরা যতটুকু চাপ হ্রাস হয়েছে সেটাকে যোগ করব, তাহলে হচ্ছে পি প্লাস আর হচ্ছে এ বাই এটার মানটা বসাবো এ বাই ভি স্কয়ার। তাহলে প্রকৃত চাপটুকু হচ্ছে কি এইটা। তাহলে এই হচ্ছে আমরা প্রকৃত চাপ চাপ সংশোধনের মাধ্যমে পেলাম, আর আয়তন সংশোধনের মাধ্যমে পেলাম ভি মাইনাস ভি, এটা পেলাম। তাহলে এই দুইটা যদি সমীকরণ আমরা আদর্শ গ্যাসের সমীকরণে বসাই তাহলে কি আমরা বাস্তব গ্যাসের ভ্যান ডার ওয়ালসের সমীকরণটা পেয়ে যাব। তাহলে কি বলতে পারি যে ভ্যান ডার ওয়ালস গ্যাসের অবস্থার সমীকরণ। দেখো এই সমীকরণটা আমরা কোথায় বসাবো, এই যে পি ভি ইকুয়াল টু আর টি, এই পি এর পরিবর্তে বসাবো পি প্লাস এ বাই ভি স্কয়ার, পি প্লাস এ বাই ভি স্কয়ার, কারণ আমরা এই মানটা বের করলাম। আর হচ্ছে কি এখানে ভি এর পরিবর্তে আমরা কি পেলাম ভি মাইনাস ভি, তাহলে এই হচ্ছে ভি মাইনাস ভি ইকুয়াল টু আর এই পাশে আছে কি আর টি। এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস গ্যাসের অবস্থার সমীকরণ। এটা দেখলাম আমরা 1 মোল গ্যাসের জন্য। তাহলে আমরা যদি n মোল গ্যাসের ক্ষেত্রে দেখি তাহলে কি হবে, n মোল গ্যাসের ক্ষেত্রে, তাহলে n মোল গ্যাসের ক্ষেত্রে সমীকরণটা হবে এরকম পি প্লাস এ হচ্ছে n স্কয়ার এ বাই ভি স্কয়ার, আর এখানে হবে ভি মাইনাস এন ভি, আমরা এটা n মোলের জন্য দেখতেছি, ইকুয়াল টু n আর টি, কারণ আমরা জানি পিভি ইকুয়াল টু এন আর টি। এটা হচ্ছে 1 মোলের জন্য আর এটা হচ্ছে n মোলের জন্য। তাহলে সমীকরণটা আসতেছে এরকম। এই চাপ সংশোধন আর আয়তন সংশোধনের মাধ্যমে এই আদর্শ গ্যাস সমীকরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণটা এইভাবে সংশোধনের মাধ্যমে ভ্যান ডার ওয়ালস এটাকে প্রস্তাবনা করেন। ওনার প্রস্তাবটা এইভাবে উনি তুলে ধরছে। এটাকে যদি আমরা আয়তন সংশোধন আর চাপ সংশোধনের মাধ্যমে ব্যাখ্যা করি তাহলে আমরা ভ্যান ডার ওয়ালসের অবস্থা সমীকরণ বা ভ্যান ডার ওয়ালসের সমীকরণটা পেয়ে যাব। আশা করি আজকে প্রশ্নটি সকলেই বুঝতে পেরেছো। যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।